তার দৃষ্টির প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনার ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। দুঃখ পেছনে রেখে, ইচ্ছেকে কাছে ডেকে সময়কে বলি তবে থামো। ও স্মৃতির চাদর পরে গল্পের শহরে তার পথে এক হতে নামো। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। সবাই তোমাকে বলবে ভীমরুল। ভীমরুল? চা খাবো? তবে ঠোঁট পুড়িয়ে ফেলবেন না। আপনার নামের প্রথম অক্ষর আর শেষ অক্ষর দিয়ে আমার নাম। কিন্তু আমি শুনলাম তুই মঞ্জুরকে ছেড়ে চলে এসেছিস। আপনি বলছেন আপনি কম্পিউটারই চালাতে জানেন না? স্যার, আমাকে একটু সময় দিলে আমি শিখে নিতে পারবো। বাবা, তুমি যা জেনেছো তা সত্যি। কারণটা জানতে পারি কি? ওকে আমার আর পছন্দ হচ্ছিল না। পছন্দ না হবারই কথা। ওকে যে তোর পছন্দ হবে না সে কথাটা আমরা শুরুতেই বুঝেছিলাম। আমরা তোকে সবাই মিলে সব রকম করে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তুই কিছুতেই বুঝতে চেষ্টা করিসনি। তোর শিক্ষা দীক্ষা, স্কুলিং, রুচি, মানসিকতা কোনো কিছুর সঙ্গে ওই মঞ্জুর নামের ছেলেটার কোনো মিল নেই। এ কথাটা তোর আগেই বোঝা উচিত ছিল, তাই না? হয়তো, কিন্তু তখন বুঝতে পারিনি। এখন তো আর কিছু করার নেই। অপছন্দটা কেন হচ্ছে? অনেক কারণেই হচ্ছে, স্পেসিফিক্যালি বলার মতো কোনো কিছু না। ছোটখাটো দৈনন্দিন সাংসারিক ব্যাপার। সেগুলোই আমি শুনতে চাই। কি কথা বলছিস না কেন? বাবা, সব কিছু কি তোমাকে বলা সম্ভব? কিছু তো বলা সম্ভব। সে কি করে? হাঁ করে ঘুমায়, জোরে নাক ডাকে, শব্দ করে চা খায়, নাকি সবার সামনে ফ্যাত করে নাক ঝাড়ে? না না, এটা হাসির কোনো ব্যাপার নয়। তুই পছন্দ করে, আগ্রহ করে, সবার মত অগ্রাহ্য করে একটা ছেলেকে বিয়ে করলি, তারপর তাকে ছেড়ে চলে আসলি। এবারও আমাদের মতামতের কোনো প্রয়োজন বোধ করলি না। আর এতদিন ধরে ব্যাপারটা ঘটছে, আমরা কেউ কিছু জানতে পারলাম না। ভেবে নিয়েছিলাম তুই এখানে বেড়াতে এসেছিস। সরি, বলবো বলবো করে আমার ঠিক বলা হয়ে ওঠেনি। আসলে কি বলবো? তুই তো এটাও বলতে পারছিস না যে তুই কেন তাকে ছেড়ে চলে এসেছিস। খালি বলছিস অপছন্দ। অপছন্দটা কেন? 3 বছর আগে যাকে এত বেশি পছন্দ করতি, যার জন্য পৃথিবীর সব কিছু ছেড়ে ছেড়ে চলে যেতে পেরেছিলি, আজ কেন তাকে এত অপছন্দ যে তাকে ছেড়ে চলে আসতে হলো? বাবা, আমাদের মনের মিল হচ্ছিল না। মনের মিলের সময় কি শেষ হয়ে গেছে? একটা মানুষকে বুঝতে সময় লাগে না? তুই কি সে সময় তাকে দিয়েছিস? হ্যাঁ, দিয়েছি। না, দিসনি।
3 বছর কিছুই না। দুজন মানুষ পাশাপাশি সারা জীবন থেকেও একজন আরেকজনকে বুঝতে পারে না। আর তোরা তো মাত্র 3 বছর। আমাদের বাবা তোমাদের সময় আর আমাদের সময় এক না। তোমাদের সময় কুষ্টিয়া যেতে 3 দিন লাগতো, আমাদের এখন লাগে মাত্র 1 বেলা। আমাদের সময়ের 3 বছর মানে অনেক সময়। বাবা আমি তো সব কিছু তোমার সাথে আলাপ করতে পারি না। আমি শুধু এইটুকু বলতে পারি যে আমি আমার দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি করি নাই বাবা। আমি সব রকমভাবে চেষ্টা করেছি ওর সাথে মানিয়ে নিতে। আমি তোমাদের সবার অমতে মঞ্জুরকে বিয়ে করেছি, এই বিষয়টা সবসময় আমাকে মাথায় রাখতে হয়েছে। যদি সেটা না হতো তাহলে হয়তো আমি আরো অনেক আগে চলে আসতে পারতাম, কিন্তু সেটা আমি করিনি। আমি দিনের পর দিন বাবা চেষ্টা করেছি মঞ্জুরের সাথে অ্যাডজাস্ট করতে বাবা, কিন্তু হয়নি। মঞ্জুরের সাথে থাকতে হলে আমাকে প্রতিনিয়ত অনেক মানসিক কষ্ট নিয়ে থাকতে হবে বাবা, যেটা আমার পক্ষে সম্ভব না। বাবা বাবা মঞ্জুর অনেকটা রোবটের মতো ভালোবাসতে জানে না। আর তুই ভালোবাসার সমুদ্র হাতে নিয়ে বসে আছিস। তুমি এভাবে কথা বলছো কেন? কি অদ্ভুত কথা, ভালোবাসতে জানে না। দিনের মধ্যে 100 বার যদি ভালোবাসি ভালোবাসি বলে তাহলেই ভালোবাসা হয়ে গেল? তোর মার সঙ্গে আমি 22 বছর কাটিয়েছি। এই 22 বছরে একবারও আমি তোমাকে ভালোবাসি এই জাতীয় ন্যাকামির কথা একবারও বলেছি কিনা আমার মনে পড়ে না। বলেছো বাবা, মুখে না বললেও মনে মনে ঠিকই বলেছো। একবার দুবার না, লক্ষ লক্ষ বার বলেছো। যদি সেটাই না বলতে বাবা, তাহলে 22 বছর কেন, 22 মাসও টিকতে পারতে না। সমস্যা হচ্ছে ভালোবাসার এই বিষয়টা বাবা মঞ্জুরের মুখেও যেমন নেই, মনের মধ্যেও নেই। তুই মনের কথাও বুঝে ফেলেছিস? তুই তাহলে এখন মনোবিশারদ? বোঝা যায় বাবা, মনের কথা সহজেই বোঝা যায়। যে মানুষটা আমাকে ভালোবাসে না, যে মানুষটার মধ্যে ভালোবাসার কোনো ক্ষমতাই নেই, তার সাথে আমি কিভাবে সারাটা জীবন কাটাবো? ভালোবাসার ক্ষমতাই নেই? না বাবা, আসলেই নেই। এই যে দেখো আমি যে চলে এসেছি, এতে কিন্তু ওর কোনো অসুবিধা হচ্ছে না। ও দিব্যি খাচ্ছে, দাচ্ছে, ঘুমাচ্ছে, অফিস করছে, ওর কোনো অসুবিধা হচ্ছে না। আমি ধরো আবার যদি ফিরেও যাই, তারপরও কিন্তু ওর জীবনযাত্রার কোনো পরিবর্তন হবে না। ও খুশিও হবে না, অখুশিও হবে না। কি করে বুঝলি? বোঝা যায় বাবা, বোঝা যায়। আমি বাবা মঞ্জুরের কাছে অনেকটা ফার্নিচারের মতো, অথবা ধরো ফার্নিচারের থেকেও অনেক নিচে। ধরো একটা বাড়িতে একটা চেয়ার থাকে না, চেয়ারটা যদি থাকে বাবা, চেয়ারে বসা যায়, আবার ধরো চেয়ারে না বসে খাটেও বসা যায় বাবা। বাবা আমি এরকম অপ্রয়োজনীয়তার মধ্যে বাস করতে চাই না। তুই আর ওর কাছে ফিরে যাবি না এরকম কোনো মতলব করছিস না তো? হ্যাঁ, আমরা ফিরে যাব না। স্যার, আপনি আপনি এখন এখানে বসে আছেন, আপনার দিন ছুটি হয়ে গেছে তাই না? স্যার আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ বলুন। স্যার আমি কম্পিউটারের কাজ অল্প কিছু জানি। একটু সুযোগ পেলে আমি আমি ভালোভাবে শিখে নিতে পারবো, খুব ভালোভাবে শিখে নিতে পারবো স্যার। চাকরিটা আপনার ভীষণ দরকার, এই তো? খুব দরকার স্যার, খুব। স্যার আমার বাবা নেই,
আমার মা আর আমার ছোট ভাই আমার উপর নির্ভরশীল। অল্প কিছু সঞ্চয় ছিল আমাদের, সব শেষ স্যার। খুব বিপদে আছি স্যার। সরি স্যার, নিজের ব্যক্তিগত কষ্টের কথা আপনাকে বলে ফেললাম, সরি। আপনি খেয়েছেন দুপুরে কিছু? খেয়েছেন? আপনি এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি আসছি। মীরা, জি বাবা। তোর এই সিদ্ধান্তই ফাইনাল? তুই আর ফিরে যাবি না? হ্যাঁ, আমি ওর কাছে আর ফিরে যাব না, এটা আমার লাস্ট ডিসিশন। তুই চলে যা, যা আমার সামনে থেকে। আজকেই তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি। আমি তোকে আমার সামনে আর দেখতে চাই না। তোকে দেখলেই আমার ব্লাড প্রেশার বেড়ে যাবে, সেটা হতে দেওয়া উচিত হবে না। সবচেয়ে ভালো হয় তুই যদি এখনই এ বাড়ি ছেড়ে চলে যাস। ড্রাইভার তোকে জালালের বাড়ি পৌঁছে দিয়ে আসবে। ভাইয়ের সঙ্গেই থাক, আমার সঙ্গে না। যাদের দেখলে আমার ব্লাড প্রেশার বেড়ে যায় তাদের আমি আমার আশেপাশে দেখতে চাই না। গেট আউট! বাড়ি থেকে বেরিয়ে যাও, যাও! গেট আউট! যাও, যাও! গেট আউট! তোমার বয়স তো খুব কম, এই বয়সে তোমার কাঁধে সংসারের দায়িত্ব এসে পড়লো। সরি স্যার, আপনাকে আমি আমার ব্যক্তিগত কষ্টের কথা বলে ফেলেছি, সরি। সরি তো বলেছো একবার, বারবার সরি বলতে হবে না। আর দুঃখ কষ্ট সবার জীবনে কিছু না কিছু থাকে। আপনার কথা শুনে কেমন যেন একটা ভরসা পেলাম, আর তাই মনের সব কথা বেরিয়ে আসলো। সরি স্যার। তোমার চাকরিটা হয়ে গেছে, এনো অ্যাপয়েন্টমেন্ট লেটার, কালকে জয়েন করো। নাও। এত অবাক হচ্ছ কেন? চাকরিটা তোমার দরকার ছিল, চাকরিটা হয়ে গেছে। আর এখানে কিছু টাকা আছে, এটাও রাখো। তোমাকে ধার দিলাম, মাসে মাসে বেতন থেকে শোধ করে দিও। নাও নাও। থ্যাংক ইউ স্যার। আরে মীরা যে, কেমন আছো ভাবি? ভালো। তুমি? আমিও ভালো। শোনো, আমি কিন্তু বেড়াতে আসিনি। মানে কি এক্ষুনি চলে যাবে? সেটা কিন্তু হচ্ছে না বাবা। উল্টোটা। মানেটা কি? আমি মীরামহলে কিছুদিন থাকতে এসেছি। বাহ, তুমি মীরা মহলে কিছুদিন থাকবে, এটা তো অনেক খুশির খবর। তোমাকে তো আমি কিছুদিন কাছে পাবো, এমনিতে তো আমি তোমাকে পাই না। এসো, ভেতরে এসো, এসো। এখন থেকে সবসময় পাবে। হ্যাঁ,
শুনেছি, সেসব নিয়ে একটু আলাপ করতে হবে। ভেবেছিলাম আমিই ফোন করব, আরে এত কাজের মধ্যে থেকে মানে সেটা আর হয়ে উঠলো না। কোনো সমস্যা নেই, সব আলাপ করা যাবে, হাতে পর্যাপ্ত সময় আছে। এখন আমার অফুরন্ত অবসর। ভেরি গুড। ভাইয়া নিশ্চয় বাড়িতে নেই? তোমার ভাইয়া এই সময় থাকে বাড়িতে? দুনিয়াটা নিশ্চয়ই পাল্টে যায়নি। তো মীরামহলের চাবি কার কাছে? আমার কাছে। গুড, চাবিটা দাও ভাবি। আগে নিজের রুমটা দেখে আসি, কতদিন দেখি না। দেখবে কি করে, তুমি তো আসোই না। তারপরে কতবার বললাম মীরামহলের চাবিটা তুমি তোমার কাছে রাখো, তুমি তো কোনোভাবেই রাখবে না। দাঁড়াও, চাবিটা নিয়ে আসছি। এই যে আপনার সেই মীরামহলের চাবি। চাবি যার কাছে থাকুক, আমি তো জানি পৃথিবীর আর কোথাও ঠাঁই না মিললেও শেষ সম্বলের মতো হলেও এ বাড়িতে আমার একটা ঠাঁই আছে, আছে আমার মীরামহল। তাই কোনো চিন্তা করি না। তোমার কোনো চিন্তা করতে হবে না, যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, একসাথে বসে নাস্তা করবো। আমি নাস্তা করে এসেছি। আমি ওসব কিছু শুনবো না, আমার সাথে বসে আবার নাস্তা করতে হবে। যাও শিগগিরি যাও, ফ্রেশ হও, তোমার মীরামহলে যাও। কি ব্যাপার মীরা, কি খবর? এই তো ভাবি, এই যে চা। থ্যাংক ইউ। তারপর কোনো অসুবিধা হচ্ছে না তো? কি অসুবিধা হবে? হতে পারে না, কত রকম অসুবিধা। যে তুমি কি আমাকে এই বাড়ি থেকে এক্ষুনি তাড়িয়ে দিতে চাও? ছি ছি, এসব কি বলছো? তাহলে এরকম গেস্টদের মতো ব্যবহার করছো কেন? এবারই তোমার তোমার ভাইয়া এবারের একটা রুম মীরামহল নাম দিয়ে আজীবনের জন্য তোমাকে বরাদ্দ দিয়ে দিয়েছে। তোমার যত দিন খুশি তুমি থাকতে পারো। তা তো জানি। সত্যি করে বলো তো, তুমি কি আর কখনোই ফিরে যাবে না? না, এটা কি তোমার ফাইনাল ডিসিশন? মীরা, একটা কথা বলি, তোমাদের তো ডিভোর্সটা এখনো হয়নি তাই না? আমি বলি কি, আরেকটু ভেবে দেখলে ভালো হতো না? তুমি তো অনেক পছন্দ করে বিয়েটা করেছিলে। ভাবি প্লিজ, আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না। আমরা দুজনে মিলে বসে সিদ্ধান্তটা নিয়েছি, অ্যান্ড ইটস ফাইনাল। তার দৃষ্টি প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনা ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী।